কেরেটেরা তোরা দুইজন সকাল সকাল কোন জায়গায় গেছিলি রে? আইলি এতক্ষণে, কিছু তো বললি না যাওয়ার আগে আমারে। আমি আরো দুশ্চিন্তা করতেছি কোথায় বান গেলি তোরা। ইমার্জেন্সি কোনো কাজ ছিল নাকি? ইমার্জেন্সি কাজ বলতে চাচা, শামসু ভাইয়ের হাসপাতালে গেছিলাম। শামসু ভাই কালকে ফোন করে বলছিল যে হাসপাতালটা দেখে আসার জন্য। কাজ কাম কেমন হইতেছে, কদ্দূর গেল সেই বিষয়ে কথা বলার জন্য হাসপাতালের কন্ট্রাক্টরের সাথে দেখা করতে গেছিলাম। ওইখানে যাইয়া সব কিছু পরিদর্শন করে আসলাম চাচা। ও তাই তো বলি, সকাল সকাল তোরা গাড়ি নিয়ে কোন জায়গায় বের হয়ে গেলি? তা কি অবস্থা দেখলি টেরা? হাসপাতালের কাজ কত ঢুকাই গেছে? আর কতদিন লাগবো কাজ কমপ্লিট হওয়ার জন্য? ওইখানে কি সব কিছু ঠিকঠাক মতো হইতেছে নাকি? শামসু যেইভাবে বানাইতে বলছিল সেইভাবেই তো বানাইতেছে, তাই না? না কোনো রকমের গড়বড় করছে আবার কন্ট্রাক্টর? না চাচা, কোনো রকমের গড়বড় করতে পারে নাই। সব কিছুই আমাদের কথা মতোই হইতাছে চাচা। যেইভাবে চাইছিলাম সেইভাবেই সব কিছু কমপ্লিট করতেছে। হাসপাতালটা চাচা অনেক উন্নত মানের একটা হাসপাতাল হতে যাচ্ছে। বাংলাদেশে এরকম হাসপাতাল খুব কমই আছে। পুরা সিঙ্গাপুরের হাসপাতালের মডেলে তৈরি করা হইতাছে শামসু ভাইয়ের হাসপাতালটি। হাসপাতালটা উদ্বোধন হইলে আমাদের এই অঞ্চলের মানুষের চিকিৎসা ব্যবস্থাটা আগের চাইতে অনেক উন্নত পর্যায়ে চলে যাব চাচা। তখন গরিব অসহায় মানুষদেরকে আর বিনা চিকিৎসায় মরতে হবে না। তারা সকলেই উন্নত মানের চিকিৎসা পেয়ে থাকবে এই শামসু কল্যাণ ফাউন্ডেশনের হাসপাতাল থেকে। হটেরা তুই একদম সঠিক কথা বলছস। এই হাসপাতালটা হইলে গরিব দুঃখী মানুষের অনেক উপকার হইব। গরিব দুঃখী মানুষরা তো টাকার অভাবে উন্নত মানের চিকিৎসা করতে পারে না। আর এই হাসপাতালটা চালু হইলে তারা এই সেবাটা পেয়ে যাবে। শামসু এই কাজটা অনেক ভালো একটা কাজ করছে। গরিব মানুষের পাশে থাকার জন্য শামসু অনেক ভালো একটা উদ্যোগ নিচ্ছে তারা। তা চাচা, পৌর কমিটির বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন? ভাবছিলাম আজকে পার্টি অফিসে যাই ওদেরকে নিয়ে। তা টেরা ভাইয়ের সাথে যাওয়ার পর থেকে তো আর সময় পাইলাম না, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। তা কি সিদ্ধান্ত নিলেন চাচা? আজকে না পার্টি অফিসে আপনাদের এই বিষয়ে আলোচনা করার কথা ছিল? আলোচনা করছিলাম এই বিষয় নিয়ে। অনেকেই সিপি জমা দিছে, এখন পর্যন্ত কোনো রকমের সিদ্ধান্ত নেই নাই। তবে আগামী 3 দিন এই সিপিগুলো যাচাই বাছাই করব। তারপর যারটা রিপোর্ট সবচাইতে ভালো আসবে তারই পৌর কমিটির সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক বানানো হবে। সব কিছু চলবে যাচাই বাছাই করার মাধ্যমে। তা চাচা, কি সিদ্ধান্ত নিলেন? কারটা সবচাইতে ভালো মনে হইতেছে? আমার কিন্তু চাচা সভাপতি, সেক্রেটারি 2টাই পদই লাগবো। এইখানে কিন্তু চাচা আপনি কোনো রকমের স্যাক্রিফাইস করতে পারবেন না। আমার যে প্রার্থী ওদের সব রেকর্ড আগে থেকে ভালো। ওদের মতো ভালো রেকর্ডের আর কোনো ছেলে কিন্তু বগুড়াতে নাই। অতএব চাচা, সভাপতি, সেক্রেটারি 2টা পদই আমার যে কোনোভাবেই লাগবে। আপনি আর দ্বিমত করবেন না। দূর পাগলা, তাই কি আর হয়? সভাপতি, সেক্রেটারি কি আর এক গ্রুপ থেকেই বানানো যায় নাকি? তাইলে আবার নেতা কর্মীরা মন কালাকালি করব। ভাবব যে ইচ্ছা করে আমি এক গ্রুপ থেকে সভাপতি, সেক্রেটারি সিলেক্ট করছি। তাই আমি চিন্তা ভাবনা করছি তোর গ্রুপ থেকে রিয়াদ রে বানাইমু সভাপতি, আর ওইদিকে তোতা
ডন আর পাবেলের নাম দিছে। পাবেলের রেকর্ড অনেক খারাপ, তাই আমি ডনের সেক্রেটারি হিসাবে বানানোর চিন্তা করতেছি। আর হাবিব ভাই যে জাহাঙ্গীরের নাম দিছে, জাহাঙ্গীরের তো কোনোভাবেই কমিটিতে ঢোকানো যাইব না। ওই রকম বেদব চ্যাংরা প্যাংরা কমিটিতে রাখা সম্ভব না, তাইলে শামসু আমার উপর চাপ দিব। হ গোল্লা, চাচা ঠিক কথাই বলছে, এক গ্রুপ থেকে সব কিছু বানানো যাইব না। রিয়াজ যদি সভাপতি হয়, ওর সাথে ডনের সেক্রেটারি বানাইলে খারাপ হইব না। ডন এখন আর আগের মতো নাই, আমি ওরে আমার সাথে রাইখা অনেকটা সোজা বানায় ফেলাইছি। ডন করুগা সেক্রেটারি, সমস্যা নাই। ডন যদি সেক্রেটারি হয় তাহলে রিয়াদের সাথে বনিবনা করে চলবো। ডন আর উল্টা পাল্টা কাজ করব না, সেটা আমি দেখানি মনে। শামসু, তুমি যাই বলো না কেন, এই আইজির চলাফেরা কিন্তু আমার কাছে মোটেও সুবিধাজনক মনে হইতেছে না। ওর ভিতরে নিশ্চয় কোনো গাবলা আছে, হয়তো ও আমাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা লুকাইতেছে। আমাদের ওর উপর নজর রাখতে হবে। এই সমস্ত আলতু পালতু লোক দেশের এত বড় চেয়ারে বসে থাকতে পারে না। যেভাবে হোক ওরে এইখান থেকে আগে আমাদেরকে আউট করতে হবে। সমস্যা কি সেলিম ভাই? ক্ষমতা এখন আমাদের হাতে, যারে উল্টা পাল্টা মনে হইব তারই সরাই দিব। এতে তো কোনো সমস্যা দেখতেছি না। আইজিরে 7 দিন সময় দিছি, 7 দিন আগে দেই কেনই ওই কোন ধরনের পদক্ষেপ নেয়। তারপরে যদি দেখি ওই সোজা হচ্ছে না, তাহলে ওরে ডাইরেক্ট গার্ড ধরে এই পদের থেকে নামাই দিয়া ডিবি প্রধান হাবিবুর রে এই পদে বসাইমু। কোনো রকমের চুদুর বুদুর চলবো না এখন। তুমি ঠিকই বলছো শামসু, ডিবি প্রধান হাবিবুর এই পদের জন্য যোগ্য একজন ব্যক্তি। প্রশাসনের ভিতরে উনি আর মঞ্জুরুলি এখন সবচাইতে নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছে। হাবিবুর রে আইজি যদি বানাই আর মঞ্জুরুল রে তখন ডিবি প্রধানের পদে বসাই দিব, দেখবা দেশ এমনিতেই স্থিতিশীল হয়ে যাইব। ওরা আমাদের বাধ্য লোক, ওদেরকে যা বলবো সেটাই ওরা করবে। এই শামসু যেমন অসৎ লোককে শাস্তি দিতে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে না, তেমন যোগ্য লোককেও সম্মান দিতে কখনোই পিছপা হয় না। হাবিবুর আর মঞ্জুরুলের কর্মকাণ্ড আমি কিছুদিন যাবতই লক্ষ্য রাখতেছি। ওদের এই কাজে আমি খুবই সন্তুষ্ট। ওদের জন্য অবশ্যই সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে। বুঝলাম না শামসু, এই RDX-এর চালানটা নতুন করে আবার দেশে কে ঢোকানোর চিন্তা ভাবনা করতেছে? দেশে যত বড় বড় মাথা ছিল সবাইরে তো আমরা গ্রেপ্তার করে ফেলাইছি। এখন আবার এই এত বড় চালান কার দ্বারা দেশে ঢুকানো সম্ভব? ওই রকম তো আমি কাউকে আর নজরে দেখতেছি না। সবাই তো এখন জেল হাজতে আছে। সব তথ্যই বের হইব নি সেলিম ভাই, ওইটা নিয়ে মাথা কামানোর দরকার নাই। দেখি আগে হাবিবুর সাহেব ওই চালানটা জব্দ করতে পারে কিনা। চালানটা জব্দ করতে পারলেই সকল তথ্য সামনে উদ্ঘাটন করা যাইব। মনে হয় হাজি সিদ্দিকের বেটা ইরফান সিদ্দিক এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। কয়েকদিন যাবৎ শুনলাম ওর বাবারে গ্রেপ্তার করার পর ওই নাকি দেশে ঢুকছে। এবার মনে হয় বাপের পর ছেলের পালা আসতে চলেছে। ও তাই তো বলি, এই কাজ আবার কে করতে চাইতেছে? ইরফান যেহেতু দেশে ঢুকছে, তাহলে আমি 100% শিওর শামসু ইরফানি এই ঘটনার সাথে জড়িত। ওই ছাড়া এখন এই কাজ আর কেউ করতে পারে না। ওর বাবারে মুক্ত করার জন্যই মনে হয় ওই এই পরিকল্পনাটা করছে। আগে চালানটা ধরতে পারুক, তাহলে ইরফানের ব্যবস্থা নেওয়া যাইব শামসু। দেখা যাক সেলিম ভাই কি ঘটে। আমি তাইলে এখন উঠলাম সেলিম ভাই, পরে আপনার সাথে আবার যোগাযোগ করবনি।
রাত অনেক হয়ে গেছে। গুরু আমার জন্য অপেক্ষা করতেছে। গুরুর সাথে আলোচনা আছে। গেলাম তাইলে আমি। আচ্ছা ঠিক আছে শামসু, যাও তাহলে তুমি, সকালে দেখা হবে নি। কিরে তোতা, ভিতরে গিয়া কি দেখলি? মাস্টার আর হাবিব কি গল্প করতেছে নাকি? হ চাচা, ভিতরে গিয়ে তো তাই দেখলাম। মাস্টার আর হাবিব কথা বলতেছে, কিন্তু আমারে দেখাই হাবিব কথা বলা বন্ধ করে দিল। হাবিবের মনটাও খারাপ দেখলাম, মুখ কালা করিয়া বসে আছে। মনে হয় মাস্টার হাবিবের কথার কোনো গুরুত্ব দিতেছে না, যার কারণেই হাবিব মন খারাপ করিয়া ওইখানে বসে আছে। তবে ওরা কি বিষয়ে আলোচনা করলো সেটা আমি শুনতে পারি নাই। কি বিষয়ে আর কথা বলবো? দেখা হয়তো জাহাঙ্গীরে কমিটিতে ঢুকানোর জন্য মাস্টারের মনে হয় তেল মারতেছিল, কিন্তু মাস্টার মনে হয় না যে রাজি হইব। সেই কারণেই মুখ কালা করিয়া বসে আছে। হাবিব যতই চেষ্টা করুক না কেন, জাহাঙ্গীরের জীবনেও পৌর কমিটিতে ঢুকাইতে পারবো না, কারণ জাহাঙ্গীরের রেকর্ড খুব একটা ভালো না। মাস্টার ওরে আগে থেকেই দেখতে পারে না। ওর নামে বিভিন্ন রিপোর্ট আছে মাস্টারের কাছে। হ, আপনি ঠিকই বলছেন। হাবিব তো খুব মাথা মারতেছে মাস্টারের কাছে, যাতে কইরা জাহাঙ্গীরে পৌর কমিটিতে ঢুকাইতে পারে। তবে চাচা, আমি যতদিন সেক্রেটারি আছি ততদিন হাবিব কিভাবে জাহাঙ্গীরে পৌর কমিটিতে ঢুকায় সেটা আমি দেখা ছাড়িয়ে দিব। মাস্টার তো এমনিতে রাজি হইব না, আর যদি রাজিও হয়ে যায় তাহলে আমি কখনোই এই কমিটিতে মানব না। আমার কথা হইল, ডন অথবা পাবেল দুইজনের একজন থেকে সভাপতি অথবা সেক্রেটারি বানাইতে হইব, তাহলে আমি কমিটি মাইনা নিব। তুই মানবি না? তুই হচ্ছ জেলার সেক্রেটারি। তুই যদি ফরমে সাইন না করস তাহলে আজীবনেও এই কমিটি কখনোই পাশ হইব না। জাহাঙ্গীরের কোনোভাবেই কমিটিতে ঢোকা দিয়ে যাওয়া যাইব না। হাবিবের এখন সব রাস্তা বন্ধ। জরুরনগরের ম্যাচগুলো মাস্টার আবার দখল করে নিছে, তাই ওই চাইতেছে যে কোনোভাবে ওর অবস্থান একটু শক্ত করার জন্য জাহাঙ্গীরের পৌর কমিটিতে ঢোকানোর জন্য। তাছাড়া তো হাবিবের বেলুন নষ্ট হয়ে যাইতেছে বগুড়াতে, তাই আমাদেরকেও সব সময় বিরোধিতা করে যাইতে হবে যে হাবিব যেন কোনোভাবেই ওর কোনো লোকের ভালো কোনো পজিশনে নিয়ে যাইতে না পারে। ওর পিছনে দেখবি এমনিতেই কোনো ছেলে পেলে থাকবো না, তখন আমাদের জন্য মাঠটা একদম তেলতেলা হইয়া যাইব। আরে চাচা, হাবিব রে নিয়ে তো টেনশন করার কিছু নাই। হাবিবের রাজনীতি ভুল আছে, এখনই ওর পতন শুরু হয়ে গেছে। নবীনেশন আসার সময় হইতে হইতে দেখবেন হাবিব মাঠ থেকে নাই হইয়া যাইব। ওই কখন কোন সিদ্ধান্ত নেয় ওই নিজে বুঝতে পারে না। ওর আশেপাশে যত লোকজন আছে সব হচ্ছে মাথা মোটা। জাহাঙ্গীর একটা, সামাদ একটা, এই সমস্ত লোক নিয়ে হাবিব কোনোদিনও সামনের দিকে এগিয়ে পারবো না। ওই যত চেষ্টা করবে সামনের দিকে এগিয়ে, ওর সাথে থাকা লোকজনেরা পরে সব সময় বিপদেই ফেলে যাবে, কারণ ওদের মাথায় তো কোনো জ্ঞান বুদ্ধি নাই। কখন কোন সিদ্ধান্ত নেয় ওরা নিজেরাই বোঝে না। এই যে সামাদ একটা আকাম করলো, একটা বারও চিন্তা করে দেখলো না যে টেরার সাথে এই কাজটা করলে ভবিষ্যতে কি হইতে পারে। আরে পাগলা, রাজনীতি জিনিসটা কি এতই সোজা নাকি? এইখানে প্রত্যেকটা পদক্ষেপ খুব হিসাব কইরা নিতে হইব। কোনো রকমের ভুল করলে তুই শেষ, তোর পুরো কেরিয়ারটাই ধ্বংস হইয়া যাইব। হাবিব তো পদে পদে এখন ভুল করিয়া যাইতেছে। সামাজ যে একটা আকাম করছে, এই প্যাচ থেকে ওর উঠতে গেলে আরও অনেক সময়ের দরকার আছে। শামসু আরে এখনো জীবন নমিনেশন দিব না বগুড়াতে। হাবিব যতই নিজের নির্দোষ বেলা মাস্টারের কাছে সাপাই গাক না কেন, কোনোদিনও আর
মাস্টারের মনের ভিতরে হাবিব ঢুকতে পারবো না। সে আকাম করে গেছে সামাদ। আমাদেরকেও এখন খুব কৌশলে মাস্টার আর সামাদের বিষয়টা মাস্টারের কাছে তুলে ধরতে হবে। সবুজ শেখের লগে কথা বলতে বলল মাস্টার। সবুজ শেখ নাকি বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে। ওদের কমিটি নিয়ে তো বিতর্ক শুরু হয়ে গেছে। মাস্টারের কাছে কে যেন সবুজ শেখের নামে রিপোর্ট দিছে। তাই মাস্টার আমারে সবুজ শেখের সাথে কথা বলতে বলছে। নেক্সট টাইম যদি ওর নামে আর কোনো রিপোর্ট আসে মাস্টারের কাছে, তাহলে কমিটি যে কোনো সময় বিলুপ্ত ঘোষণা করে দিব। তাহলে আপনি সবুজ শেখের কাছে যাইবেন না আপনারে বাসার সামনে নামাই দিয়ে যাবো? না না তোতা, আমি আর এখন কোনো জায়গায় যাইব না। আমারে বাসার সামনে নামাই দিয়া যা। সবুজ শেখের লগে তুই যা কথা বলগা, আমি ওইখানে যাই কি করবো? আসলেই সবুজ শেখ কিছুদিন যাবৎ ভালোই মোটা টাকা ইনকাম করে বেড়াইতেছে। হঠাৎ করে কে আবার মাস্টারের কাছে ওর নামে রিপোর্ট দিল। সবুজ শেখ তো আমাদের লোক না। ভালো করে শাসায় তুই আয়। তুই উল্টা পাল্টা কাজ করে তাহলে কমিটি বিলুপ্ত করে দিবি, সমস্যা নাই। আর চাচা, দুর্নীতি দমন কমিশন যতদিন বগুড়াতে থাকে ততদিন আমাদের গ্রুপের যত লোকজন আছে ওদের সবাইকে সতর্ক করে দিতে হইব। সবাই যেন নিজেদের গুছিয়ে রাখে, কোনোভাবেই যেন আমাদের গ্রুপের কেউ দুদকের কাছে ধরা না পড়ে। এই সময়ে আমাদের গায়ে কোনো রকমের দাগ লাগানো যাইব না। তাই আগে থেকে সকলকেই সতর্ক করে দিতে হইব চাচা। তুতা, তুই তাহলে সকলের লগে কথা বল, সবাইরে সতর্ক করে রাখ। হাবিবের মতো কোনো রকমের দাগ যেন আমাদের গায়ে না লাগে। আর যে কথা না শুনবো তার গ্রুপ থেকে বের করে দিবি। অন্যের জন্য চোদন খাইতে চাই না। এই পর্যন্ত কোনো রকমের দাগ লাগে নাই, আর ওদের জন্য কোনো রকমের কালারিং যেন না হয়। তুই সবাইরে ডাইকা খুব সুন্দরভাবে বইলা দে। বাইরে গাড়ি সাইড করে এখন আমার নামাই দিয়া যা। হাবিব ভাই, কে রে, বাচ্চু নাকি? ওইখানে দাঁড়াই রইলি কেন? আসে গে দিক, বসেক। কিরে বাচ্চু, তরে তাইলে মাস্টাররা ছাইরা দিছে দেখা যায়। তা কেমনে কি এত তাড়াতাড়ি তরে ছাইরা দিল যে? ছাড়ছে, তবে জীবনের কাম শেষ করিয়া তারপর ছাড়ছে। ইচ্ছা রকম ধরিয়া তো গোল্লা আমারে মারলই, আর সুদের কারবার সব বন্ধ করে দিছে। মনসুরের যে গরুটা নিয়ে আইছিলাম সেই গরুটাও ফেরত নিয়ে দিছে। আর এলাকার ভিতরে কোনো রকমের সুদের কারবার করা সম্পূর্ণ আমার জন্য নিষেধ করে দিছে মাস্টার। নেক্সট টাইম নাকি আমারে যদি এই ঘটনার সাথে ওরা কোনোভাবে জড়িত দেখে তাহলে এলাকা ছাড়া করার হুমকি দিছে। এখন হাবিব ভাই, আপনি বলেন তো, এই সুদের কারবার করা ছাড়া আমি কি থাকতে পারবো? এইখান থেকেই তো আমার মূল ইনকামটা হয়। জীবন নিয়া এলাকায় যদি শান্তিতে বসবাস করতে চাস তাহলে মাস্টারের কথা মাইনে নিয়া চলতে হইব এলাকায়। সুদের কারবার করতে নিষেধ করছে মানে এই কাজ আর দ্বিতীয়বার করা যাইব না। এখন আর সে আগের দিন নাই যে মন যা চাইব তাই করবি। এখন দিন পাল্টে গেছে। এখন আর কোনো রকমের জুলুম জবরদস্তি চলবে না। তোরে আমি অনেকবার নিষেধ করছি যে সুদে টাকা লাগাস লাগা, সমস্যা নাই, কিন্তু কোনো রকমের কোনো গরিব মানুষের উপর অন্যায় করা যাইব না, তাদের উপর জোর জুলুম করা যাইব না। তুই তো আমার কথা একবারও কানে তুলস না। এখন সব ব্যবসা বন্ধ করে দিছে, এখন ভালো হয়েছে তাই না? যখন বিপদে পড়বি তখনই হাবিবের কাছে শুধু দৌড়ে আসবি তোরা।
আগে থেকে আমার কথার কোনো গুরুত্ব দিবি না। হাবিব ভাই, যা হয়েছে হয়েছেই। আপনারা টাকা দিতেছি 1 লাখ। আপনি মাস্টারের সাথে কথা বইলা আমার অফিসটা আবার চালু করার অনুমতি নিয়ে দেন। এই ব্যবসা ছাড়া আমি কোনোভাবেই চলতে পারবো না হাবিব ভাই। এই ব্যবসায় আমার রক্তের সাথে মিশে গেছে। আমি আর কোনো মানুষের সাথে জোর জবরদস্তি করব না। আপনি যে কোনো উপায়ে মাস্টারের সাথে কথা বইলা আমার আবার ব্যবসা করার অনুমতিটা নিয়ে দেন হাবিব ভাই। আপনারে নগদ 1 লাখ টাকা দিয়ে যাইতেছি। যা কইছস কইছসই, দ্বিতীয়বার আর এই কথা মুখ দিয়া বাইর করিস না। টাকা 1 লাখ কেন, 5 লাখ দিলেও কোনো কাম হইব না। মাস্টারের সাথে এই বিষয়ে আমি কোনো রকমের কথা বলতে পারবো না। এমনিতেই সামাত এক আকাম কইরা মাস্টারের কাছে আমারে কালারিং বানায় রাখছে। আবার তোর এই সমস্ত উল্টাপাল্টা কাজের কথা মাস্টারের কাছে আমি অনুমতি নিতে যাইমু? পাগল হয়েছি তো আমি। এই ব্যাপারে তোরে কোনো রকমের সাহায্য করতে পারবো না। তোরে আমি আগেই অনেকবার সতর্ক করছিলাম যে তুই কারোর উপর জুলুম করিস না। মানুষকে টাকা দিছস, বুঝাই হুনে তাদের কাছ থেকে টাকা উদ্ধার কর। কিন্তু বেশি খাইতে গেছস তুই, যার কারণে এখন ধরা খাইছিস। আমি এই বিষয়ে ধরে কোনো রকমের হেল্প করতে পারবো না। দূর মিয়া, তুমি একটা লোক হইলা, তোমার কারণে কত লোক এলাকা ছাইরা ঢাকা শহরে যায়া গার্মেন্টস করে খাইতেছে। তারা আর এলাকায় আসতে পারে না শুধুমাত্র তোমার টাকার কারণে। এতই লাভ খাও তুমি, মানুষের গলাত পাড়া দিয়া টাকা পয়সা নিয়ে নাও। এগুলো কি মাস্টারের কানে যায় না মনে করছো? তুমি কি ভাবছো যে তুমি টাকা লাগাইছো দেখাই তোমার মন যা চাইবো তাই করবা? সেটা সম্ভব না। আরে পাগলা, মানুষের চাপ না দিলে কি আর টাকা পয়সা দিতে চায় নাকি? টাকা নিয়ে খাইয়াত হয়, নিতে পারা তো খুব হুজুর হুজুর করিয়া টাকা নিতে পারে, কিন্তু দেওয়ার সময় তো টাকা দিতে চায় না। সেই জন্যই তো মানুষের উপর আমার জুলুম করা লাগে। নইলে কি আমি এমনি এমনি কারোর সাথে কোনো রকমের জোর জবরদস্তি করি নাকি? যখন টাকা দিতে না পারে তখনই তো করি। এখানে আমার কি দোষ? এই বাচ্চু দেখ, তোর সাথে আমি এত কথা বলতে পারবো না। আমি এই বিষয়ে তোরে কোনো রকমের সাহায্য করতে পারবো না। তুই এখন আসতে পারস। মাথা কিন্তু গরম আছে আমার, সারাদিন ধরে দইয়ের জাপ পারতেছি। অন্য কোনো কাজ থাকলে আমার কাছে আসিস। এখন তুই যা, এই বিষয়ে আমারে কোনো রকমের সাহায্য করতে বলবি না।